অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়, যা চলবে রাত ৮টা পর্যন্ত। শুরুতেই প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন ৭টি ইসলামিক দলের নেতারা। এ সময় বেশ কিছু সংস্কার প্রস্তাব দেন তারা। বৈঠক শেষে তারা সাংবাদিকদের জানান, কাল বিলম্ব না করে যৌক্তিক সময় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করা হবে না বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজায় কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামী দলগুলোর প্রতিও এ সময় আহ্বান জানান তিনি। তার জন্য আমরা আমূল পরিবর্তনের কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি এবং সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায় সেই ধরনের একটি মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাবনা আমরা দিয়েছি। একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা এবং সুন্দরভাবে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে সেখানে ঢেলে সাজানোর ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি। দেশের বুকে বিরাজমান যে রাজনৈতিক অর্থনৈতিক সর্বগ্রাসী সংকট, সেই সংকট মোকাবেলা করার ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে সমন্বিতভাবে কিভাবে সামনে অগ্রসর হতে পারি সেই সম্পর্কে বিশদ আলাপ আলোচনা আমরা করেছি। আমরা কাদের সিদ্দিকী, মেজর মন্নানকে আমরা সেদিন দেখে আমরা হতাশ হয়েছি, কথা বলেছি। এবং আজকেও যে আপনার জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে, এই জিএম কাদের গং এই স্বৈরাচারী সরকারকে প্রলম্বিত করার জন্য তারা যেই ছলে বলে কলে কৌশলে জনগণের গণতন্ত্রকে হত্যা করেছে, আমরা তার কথা বলেছি। যারা হাসিনার পদলেখী ছিল তার লোটা উঠাই তো তারা এখনো চাকরিচ্যুত হয় নাই, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু হয় নাই। একজন লোককে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পদ বদলি করলে সমস্যার সমাধান হবে না। যারা প্রকৃতপক্ষে দোষী, দেশের শত্রু, জনগণের শত্রু, তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, তাহলেই এই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্র করছে, বিভ্রান্তি সৃষ্টি করে বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করছে। তিনি বলেন, দলের নাম দিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। কুমিল্লার লালমাই উপজেলা বিএনপি আয়োজিত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। বিএনপির পক্ষ থেকে কুমিল্লার লালমাই ছোট আলমপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা কবলিত মানুষের মাঝে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার বিজয়কে কলুষিত করতে আড়াল থেকে ষড়যন্ত্র চলছে। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে সচেতনভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো সুপারিশ থাকবে না। আমরা পরিষ্কার বিএনপির কোনো লোক এটা করতে পারে না, আপনাদেরকে এটা প্রতিরোধ করতে হবে বলতে না। ফখরুল বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলের উচিত অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, নিউজ ডেস্ক।
ফ্যাসিবাদকে তাড়াতে যারা শহীদ হয়েছেন এবং রাস্তায় নেমেছিলেন তাদেরকে দলীয় পরিচয় বিভাজন না করে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে মর্যাদা দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সংস্কৃত ঐক্য ফ্রন্টের আয়োজনে রাজধানীতে লেখক, কবি এবং শিল্পীদের নিয়ে এক সমাবেশে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ভুলিয়ে দিতে অনেক ষড়যন্ত্র হলেও তা সফল হয়নি বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। যারা রাস্তায় নেমেছিল তাদের বুকে দলীয় লোগো টানিয়ে রাস্তায় নামেনি, তারা গভীর দেশপ্রেম এবং দায়িত্ববোধ দিয়ে রাস্তায় নেমেছে। অতএব এইখানে আমার আর তার বলে কোনো কথা নাই, সবাই আমার, সবাই আমাদের। এই বিভাজন আমরা চাই না। এরা কোনো দলের নাম অথবা যশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেনি, তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক, তারা সবাই এই জাতির সম্পদ এবং জাতির উচিত তাদের প্রতি সেই শ্রদ্ধা নিবেদন করা। সংবিধান পুনর্লিখন ছাড়া আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, যে পরিস্থিতি হয়েছে সংবিধানের সংশোধন তা কোনো কাজে আসবে না। আর সংবিধানের পুনর্গঠন সহ ৭১ ও ২৪-এ জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলেই ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় ও সরকার উপদেষ্টা হাসান আরিফ। গণতান্ত্রিক পদ্ধতিতে বৈষম্যহীন সংবিধান পুনর্গঠনের আলোচনায় উঠে আসে এসব কথা। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেশের জনগণকে সরকারের করণীয় ও দিক নির্দেশনা নিয়ে সংলাপের আহ্বান জানান। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। আর এমন আহ্বানের প্রেক্ষিতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ গণতান্ত্রিক পুনর্গঠনের শীর্ষক ধারাবাহিক সংলাপের উদ্যোগ নেয়। সংলাপে যুক্তরাষ্ট্রের ইলিনিয় স্টেট ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উপদেষ্টা ডক্টর আলী রিয়াজ কথা বলেন সংবিধান নিয়ে। বলেন, সংবিধান পুনর্লিখন ছাড়া কোনো উপায় নেই, সংবিধানের সংশোধন কোনো কাজে আসবে না। সেটা হচ্ছে, আমি সংশোধন শব্দটার পক্ষে নই, কেননা আমার কাছে মনে হয়েছে যে সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্যান্ডেড দিয়ে কোনো কাজ হবে না। এটা পুনর্লিখন ছাড়া কোনো রকম উপায় নেই। এ সময় সুজন সহ রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্ট আইনজীবীরা তুলে ধরেন গণতন্ত্র রক্ষায় সংবিধান পুনর্গঠন সহ বৈষম্য দূরীকরণের নানা দিক। সকলেই তুলে ধরেন গণতান্ত্রিক পদ্ধতিতে বৈষম্যহীন সংবিধান পুনর্গঠনের আলোচনা। আজকের আদালতের পঞ্চদশ সংশোধন বাতিল করেন, আমরা আবার ব্যাক করলাম। মনে রাখবেন ১০ বছর পরে আরেক আদালত এসে এগুলো বাতিল করে দিল। কোন পলিটিক্যাল পার্টি এই কনস্টিটিউশন বদলের ব্যাপারে আমাদের ম্যানিফেস্টো দিয়েছে যে তারা সেটা মেনে নেবে এবং এটা তাদের বাধ্য করতে হবে। পুনর্লিখন মানে একবারে সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে তা করবো তা নয়, কিন্তু কতটুকু যাব সেটাই আমাদের নির্ধারণ করা দরকার। সকল জাতি গোষ্ঠী ভাষার স্বীকৃতি আমাদের নিয়ে হবে, ভাষাগত কৃষ্টিগত এগুলো যদি আনা হয় আমার মনে হয় সেটা সারা দেশের জন্য। আর পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বার্মার ইন্ডিয়ার বর্ডার, সেখানে গণতন্ত্র আসলে কিন্তু আরো সেই বর্ডার শক্ত হবে। So you can't make things for permanence. You have to make things that are সবার জন্য. You have to make things that can be fixed. I don't believe যে একটা পার্মানেন্ট সংবিধান করা যায়। Obviously সংশোধনের সুযোগ রাখতে হবে। রাষ্ট্রপতি অর্ডিন্যান্স করলে পরবর্তী পর্যায়ে নেক্সট পার্লামেন্ট পাস করে দেবে, পাস করে দেবে, সেটা কোনো গ্যারান্টি নেই। কি হয়তো আলোচনা করলেন যে ওদেরকে বাধ্য করতে হবে যেন দেশ পার্লামেন্টে যারা আসবে তারা পাস করে। এটা তো আনকনস্টিটিউশনাল। এই সংবিধানের বর্তমান যেটা আছে সেই সংবিধানের দ্বারা কোনো গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না। আমাদেরকে পার্লামেন্টারি প্রসেসে কাজটা করতে হবে, এটাকে আমরা আবার আস্তে আস্তে ফ্যাসিজম থেকে যাতে আবার জাজেস রিপাবলিক না করে ফেলি। সবশেষে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। তুলে ধরেন সংবিধান পুনর্গঠন সহ ৭১ ও ২৪-এর গণ অভ্যুত্থান প্রসঙ্গ। ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশন, গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ। কনস্টিটিউশন হচ্ছে একটা ভেহিকল। ৭১-এর যে প্রত্যাশা আর ২৪-এর যে প্রত্যাশা, এর মধ্যে ব্যতিক্রম খুব একটা বেশি নেই। ৭১-এর প্রত্যাশা পূরণ হয় নাই বলেই এই ২৪-এ এই জনবিক্ষোভ বা গণ অভ্যুত্থান। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।
জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 25 পয়সা, অক্টেনের দাম 6 টাকা কমিয়ে 125 এবং পেট্রোলের দাম 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঠিক করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। জ্বালানি তেলের নতুন মূল্য আজ রাত 12টা থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সকালে খালিশপুরে অবস্থিত রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে তিনি কথা বলেন। এদেরটা 6 টাকা কম, এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম, তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয়, কিন্তু ওখানে ওই 1 টাকা 25 পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি। তো আমরা আরও চেষ্টা করবো ভবিষ্যতে, আমরা যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেটা অনুযায়ী আমরা এইটুকু করছি। তো আমরা ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি আর কি। দেশের 11 জেলা আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে পানি কমতে শুরু করেছে ধীর গতিতে। বিপুল সংখ্যক মানুষ এখনো পানিবন্দী থাকায় কমছে না দুর্ভোগ। যেসব এলাকায় পানি কমেছে সেখানকার বাসিন্দারা ঘর মেরামতে ব্যস্ত। চলমান বন্যায় মৃত্যুর সংখ্যা একদিনে আরও 5 জন বেড়েছে। শনিবার পর্যন্ত বন্যায় 11 জেলায় 59 জন মারা গেছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ইলিয়াস কমলের রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের 11 জেলা। আকস্মিক বন্যার পানি নামতে শুরু করলেও গতি খুবই ধীর। বিপুল সংখ্যক মানুষ এখনও পানিবন্দী, তাই কমছে না মানুষের দুর্ভোগ। লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন 5 উপজেলার বিস্তীর্ণ এলাকা। ধীর গতিতে নামছে বানের জল, স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন, প্রকট হয়ে উঠেছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। চরম ভোগান্তিতে দিন কাটছে 10 লাখ বানভাসীর। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন প্রায় 5 লাখ মানুষ। পানি কমে আসায় ত্রাণ বিতরণে গতি ফিরলেও রয়েছে খাদ্য সংকট। যেসব এলাকা থেকে বানের জল নেমেছে সেখানকার বাসিন্দারা ঘর মেরামতে ব্যস্ত। এদিকে জাতিসংঘ শিশু তহবিল জানিয়েছে চলমান বন্যায় দেশের পূর্বাঞ্চলের 20 লাখেরও বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে রয়েছে। 34 বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর এই বন্যায় খাদ্য বা জরুরি ত্রাণ সরবরাহ ছাড়া পানিবন্দী হাজার হাজার মানুষ ও শিশুর মধ্যে ইউনিসেফ জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহের জন্য $35 মিলিয়ন সহযোগিতা প্রয়োজন বলেও জানায় সংস্থাটি। ইলিয়াস কমল, মাই টিভি। বন্যায় ক্ষতির পরিমাণ দেখে যারা প্রাপ্য তারা পাবে, এ বিষয়ে আলোচনা করে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ব্রিগেডিয়ার ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রামে শ্রীপুরে বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা ওষুধ বিতরণ পরিদর্শনে এসে তিনি কথা বলেন। এ সময় সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন বয়সের মানুষের স্বাস্থ্য সেবা সম্পর্কে খোঁজ খবর নেন উপদেষ্টা। এ সময় তিনি জানান একটি বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়েছে সরকার। এছাড়া জেলার বিভিন্ন ক্ষয়ক্ষতির বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আমি মনে করি ইনশাল্লাহ এই পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশনটাও সুন্দরভাবে হবে। এই জন্য আশা করি যাদের যা প্রাপ্য ইনশাল্লাহ তারা পাবে। যাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতি তো ইমিডিয়েটলি পূরণ করা যাবে না। আমরা আলোচনা করে আরও রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম কোথায় কী লাগে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে যখন যাবে তখন এটা কোঅর্ডিনেশন হবে। বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে এখন থেকে শুকনো খাবার ও কাপড় নেওয়া হচ্ছে না। নগদ অর্থসহ চাল, ডাল, তেল, মশলা, শিশু খাদ্য ও ন্যাপকিন দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়, আজ সাপ্তাহিক ছুটির দিনেও চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ। এ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি সবাই দিচ্ছেন ত্রাণ। সকলের প্রত্যাশা সম্মিলিত প্রচেষ্টায় কিছুটা হলেও স্বস্তি পাবে বন্যা দুর্গতরা। যেহেতু শুকনো খাবারের যে এখন রান্না করা সামগ্রী বেশি জরুরি, আমরা প্রায়োরিটির ভিত্তিতে কাজগুলো করতে চাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমাদের যে কাপড়গুলো ছিল সেগুলো প্রায় পাঠিয়ে দিচ্ছি। কাপড়গুলোর দায়িত্ব নিয়েছে মূলত আর্মি।
ইতোমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কাপড় এবং শুকনো খাবার আর নিচ্ছি না, তবে আমাদের যে নগদ অর্থ সংগ্রহের প্রক্রিয়াটা সেটি আমরা চলমান রাখব, কারণ বন্যার্তদের পুনর্বাসনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তো বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটিয়ে ওঠার আগ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নগদ অর্থ সংগ্রহের কার্যক্রম চলমান থাকবে। রাজধানী ভাটারা থানায় দায়ের করা মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে আদেশ দেন। এর আগে মামলা তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষে শুনানি শেষে আদালত আসম ফিরোজের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 23 আগস্ট ঢাকার বনানী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক AKM রিয়াজুল হাসান। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী জামিয়া ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি পদে দায়িত্ব পালন করবেন। অধ্যাপক রিয়াজুল হাসান ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি বিভাগটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া এনসিটিবির সদস্য পদেও দায়িত্বে ছিলেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের শহীদ হওয়া সাংবাদিক সহ আওয়ামী লীগ সরকারের রোষানলে গেল 15 বছরে যে সকল সাংবাদিককে প্রাণ দিতে হয়েছে তাদের হত্যার বিচারের দাবি জানিয়েছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন। জাতীয় প্রেসক্লাব চত্বরে এ মানব বন্ধনে তারা এ দাবি জানান। একই সাথে ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছে যে সকল সাংবাদিক বা সংবাদ মাধ্যম তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানান সংগঠনের নেতারা। সব কুলাঙ্গাররা মিথ্যা মামলা করে সাংবাদিকতার কণ্ঠকে সাংবাদিকদের কণ্ঠে স্তব্ধ করিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ এরা ফেসিবাদের দোষর। এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের 65 জন সাংবাদিক নিহত হয়েছে। সর্বশেষ এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আমাদের 2 শতাধিক সাংবাদিক আহত হয়েছে। আমাদের 5 জন সাংবাদিককে হত্যা করা হলো এই সাম্প্রতিক আন্দোলনে। একজনও তাদের পরিবারের কেউ খোঁজ নিতে যান নাই, ব্যাপারটা কি? এবং শত শত সাংবাদিক আহত হলো, তাদেরও খোঁজ দিতে যান নাই, কারণটা জানতে চাই। চলতি বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে 79 জন, যা গত বছরের তুলনায় 7 গুণ বেশি। আক্রান্তের সংখ্যা কম হওয়ায় ডেঙ্গু নিয়ে সাধারণের চিন্তা আরও বেশি এবার। তবে বিশেষজ্ঞরা বলছেন সবার আগে প্রয়োজন সচেতন হওয়া। সচেতনতাই পারে ডেঙ্গুর মতো রোগ থেকে মৃত্যু হার কমাতে। ইলিয়াস কমলের রিপোর্ট। স্মরণকালে সবচেয়ে ভয়াবহ আকারে ডেঙ্গু ছড়িয়েছিল গত বছর 2023 সালে। গত বছরের এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল 11 জন ও আক্রান্ত ছিল 1,14,511 জন। গত বছরের তুলনায় চলতি বছর আক্রান্তের সংখ্যা 10 গুণ কম হলেও মৃত্যুর সংখ্যা 7 গুণ বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মারা যাওয়া 79 জনের মধ্যে 55 জনই ঢাকার 2 সিটি কর্পোরেশনের। ঢাকার এই 2 সিটি কর্পোরেশনে এবছর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 4038 জন, যা সারা দেশে আক্রান্তের 34.36%। আক্রান্ত ও মৃত্যুর হার বিবেচনায় চলতি বছর মহামারীর বছরের চেয়ে বেড়েছে মৃত্যুর হার। তবে পরিস্থিতি মোকাবেলায় সচেতনতাকেই প্রধান বলে মনে করেন চিকিৎসকরা। একই সঙ্গে জ্বর ও মাথা ব্যথার মতো প্রাথমিক উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। তারপর অবশ্যই ডেঙ্গু সচেতন হতেই হবে। প্রতিটা দিনই কিন্তু আক্রান্ত রোগী পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রতিটা দিনে আপনাকে বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আশপাশটা ক্লিন রাখা এবং যে কোনো পানি ঢেকে রাখতে হবে। সেটা হলো যে গ্লাসের পানি হোক অথবা আপনি যদি বালতিতে পানি ধরে রাখেন, যে কোনো জায়গায় পানি ডেইলি হাসে ফেলে দিলে সবচেয়ে সব ভালো, অথবা 3 দিন অন্তর অন্তর। ওই পানিতেই কিন্তু ডেঙ্গু মশাটা ডিম পারে। আর বর্ষা মৌসুমে যেখানে সেখানে পানি আসলে জমা থাকে, ডাবের খোসা অথবা প্লাস্টিকের যে কোনো ভাঙা যেগুলো থাকে আশেপাশে, তো অবশ্যই উচিত সবারই নিজ দায়িত্বে নিজের বাসাবাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং যদি সন্দেহ করে যে তার জ্বর হচ্ছে অথবা মাথা ব্যথা, চিকিৎসকের পরামর্শ শুরুতে নিতে হবে, কারণ দেরি করলে পেশেন্টটা কিন্তু মারা যেতে পারে। রাজধানী ঢাকার বাইরে চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে, তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। ইলিয়াস কমল, মাই টিভি।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে মেঘালয় পুলিশ। দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তার মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ সময় ইসহাকের পরিবারের সদস্য, উপজেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তা হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সাবেক ছাত্রলীগের নেতা স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ইসহাকের মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। হঠাৎ করে আমি 24 তারিখ রাতে যে ঘটনাটা শুনি যে ইলেকট্রনিক মিডিয়া আপনাদের মাধ্যমে তার মৃতদেহ ইন্ডিয়ার সাইডে পাওয়া গিয়েছে, এর প্রেক্ষিতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়তে আবেদন করি যে আমার চাচা, প্রথমে আমি জিডি করি, একটা জিডি এগেনস্টে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়তে আবেদন করি যে আমি এরকম একটা ঘটনা জানি যে এরকম আমার চাচা ওখানে আছে, আমার তাকে বাংলাদেশ হাইকমিশন থেকে তাকে যাতে হেল্প করা হয় তার বডিটা বাংলাদেশে ফেরার। তারপর থেকে ভারত সরকার প্লাস বাংলাদেশ বর্তমান সরকার যথেষ্ট হেল্প করেছে, এটা ব্যাপারে ইনশিওর আমার বলতে হবে। এখানে আমরা যে প্লাস্টিক কফিনটি পেয়েছি সেটি তার যে আত্মীয়স্বজন আছে তাকে এটি হস্তান্তর করা হয়েছে। আমরা সম্মিলিতভাবে মাঠ করতে নৌকা কিংবা স্কয়ার শেপের দরকার নেই, প্রয়োজন ওভাল। পূর্বাঞ্চল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, মাঠ করতে যা দরকার সেটি করা হবে। পূর্বাঞ্চলের 37.5 একর জমি ঘুরে দেখে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে 2টি খেলার মাঠ বানানোর কথা বলেন তিনি। পাশাপাশি স্টেডিয়ামের নাম ও নকশাও বদলে যাওয়ার ইঙ্গিত দেন বোর্ড সভাপতি। তিনি জানান, সব বিভাগের খেলা চালিয়ে নিতে ভেন্যু খুবই গুরুত্বপূর্ণ, তাই তো অগ্রাধিকার ভিত্তিতে পূর্বাঞ্চলে দ্রুতই প্রথম মাঠ তৈরি কাজ শুরুর কথা জানান ফারুক আহমেদ। আমরা 2টা মাঠের এখানে প্রভিশন আছে, আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল, এই মুহূর্তে হয়তো বা এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না, সেই জন্য আমরা এখানে প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপরে পাশের মাঠটা চেষ্টা করবো আর কি। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল দরকার আর কি। সো মাঠ করতে জাল দরকার, সেটা আমরা করব। আমাদের এখনকার আয়োজন মাইটিভি সংবাদ দেখতে ভিজিট করুন /mytvb নিউজ, মাইটিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /mytv বাংলা, Facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।